ওয়েলকাম, দিস ইজ সাব্বির সবাইকে স্বাগত। আজকে আমরা একটা রিভিশনমূলক ক্লাস নিয়ে এসেছি আপনাদের জন্য। আজকে আমরা 26-এর জন্য কিছু ইম্পর্টেন্ট জিনিস দাগিয়ে দেব এবং সেটা পড়িয়ে দেব। এখন যা পড়াবো সেটা হচ্ছে আগুন পড়াবো। এই আগুনটা আজকের পরীক্ষায় হুবহু কমন পাবেন এবং একদম 100% শিওর, এটা আমি বলতে পারি। আজকে যা পড়াবো তাই কমন পাবেন। আমাদের শুরু করি আমরা ইউনিট 1 থেকে। ইউনিট 1 একটা আমি রিভিশন করে দিই। ইউনিট 1 থেকে আপনারা প্রত্যেকটা পর্ব থেকে পড়বেন, প্রত্যেকটা পর্ব সিকিউর জন্য এবং এমসিকিউ তো আসবেই। এক নম্বর কি? এক নম্বর হচ্ছে আমাদের পরিফেরা। পরিফেরা সো পরিফেরা হচ্ছে আমাদের প্রাণী জগতের সর্বপ্রথম পর্ব, ওটা পরিফেরা। সো পরিফেরা পর্ব কি আমরা জানি যে পরিফেরা পরের প্রাণীদের বলা হয় অস্ট্রিয়া নামক অসংখ্য ছিদ্র থাকে। অস্ট্রিয়া বা নিডারিয়া। নিডারিয়া পর্ব হচ্ছে মোট সমুদ্র প্রাণীদের 25%। নিডারিয়া পর্বকে বাড়ি বোট বা সমুদ্রতা বলা হয়। এই যে নোডিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, নেমাটোডা, অ্যানিলিডা, অ্যাকাইনোডার্মাটা, আর্থ্রোপোডা, কর্ডাটা, এই যে পর্বগুলো আছে এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর সিকিউর। এখান থেকে আর একটা পড়া লাগবে না, এগুলো পড়লে এ অধ্যায় শেষ। এবার ইউনিট 2। ইউনিট 2 আছে হাইডা, রুই মাছ, ঘাস কই। আমি এখান থেকে বলি, প্রথমে হাইডা থেকে শুরু করি। হাইডা থেকে একটা পড়বেন, হাইডার নিডোসাইটের গঠন। নিডোসাইট কি বললাম? নিডোসাইট। নিডোসাইটের গঠন এবং এই যে নিডোসাইট 4 প্রকার: স্টেরিওলিট্রান, স্টেরিওলিন, যে ভলভেন, এগুলো পড়তে হবে 4টা রকম। এবং কীভাবে হাইডা তাদের ভলভেন নিক্ষেপ করে। এবং হাইডা সব প্রাণীদের খায় না, হাইডা থাকছে এই যে ড্যাফিনিয়া, সাইক্লস, ড্যাফিনিয়া এবং যাদের দেহ থেকে গ্লুটাথিওন নামক হরমোন নিচে তাদের খায়। এটা একটু পড়তে হবে। এবার আসি আমরা পরবর্তীতে রুই মাছ। ঘাস প্রাণী আসে, ঘাস প্রাণী দিয়ে পড়তে হবে ওমাটেরিয়ামের গঠন। ওমাটেরিয়ামের গঠন এবং চিত্র, এটা পড়তে হবে। আরেকটা পড়া লাগবে না। আর রুই মাছ থেকে পড়তে হবে, রুই মাছে কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেন প্রবাহটা পড়বেন এবং রুই মাছের যে টেনুপোনা, ধানিপোনা, ধুনিপোনা, ফ্রাইপোনা, এগুলো পড়তে হবে। ইউনিট 3 চলে আসুন। ইউনিট 3-এ পড়তে হবে হচ্ছে আমাদের যকৃৎ। খুবই ইম্পর্টেন্ট যকৃৎ। যকৃৎ সাধারণত জানো যে যকৃৎ হচ্ছে মানবদের সবথেকে গুরুত্বপূর্ণ এবং বড় গ্রন্থি। যকৃৎকে মানবদের সবথেকে বড় গ্রন্থি বলা হয়। যকৃৎ ডান খণ্ডে সব থেকে বড় হয় এবং বাম খণ্ডে ডান খণ্ডে সব থেকে বড় হয়। যকৃতের ডান এবং বাম নালী এটি মিলিত হয়ে একটি অভিন্ন যকৃৎ নালী গঠন করে, যেটি পিত্তনালিকাতে মিলিত হয়ে অ্যাম্পুলা অফ ভ্যাটার নামে উন্মুক্ত হয়। এটা পিত্তনালিকাতে মিলিত হয়ে অ্যাম্পুলা ভ্যাটা হিসেবে ডিউগ্রামে উন্মুক্ত হয়। আর আমাদের এটা হচ্ছে অন্ননালী, এটা হচ্ছে পাকস্থলী, এটা হচ্ছে এটা হচ্ছে অন্ননালী। অন্ননালী, এই যে অন্ননালীর এটা দৈর্ঘ্য মনে রাখতে হবে 12.5, আর পুরো পাকস্থলীর দৈর্ঘ্য হচ্ছে 30.5। এইবার এটা অন্ননালী, তাই না? অন্ননালী, এটা হচ্ছে অন্ননালী। তারপর ডিউগ্রাম কত? 25 মিটার। এইবার অন্ননালীর এই অংশগুলো হচ্ছে কর্ডিয়া। খুব ইম্পর্টেন্ট, এগুলো আসতে পারে। কর্ডিয়া, কর্ডিয়া মূলত কর্ডিয়া স্পিন্ডার নামক একটা পেশি বলে গঠন করে। কর্ডিয়া, কর্ডিয়ার পরে কি? এটা দেহ, এটা অ্যাট্রাম, অ্যাট্রামে খাদ্য জাতীয় জমা হয়। অ্যাট্রাম, এটা হচ্ছে কি? দেহ, দেহ। এখান থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসৃত হয়। দেখো পাকস্থলী নিজেও হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসৃত হয়, কিন্তু পাকস্থলীর ক্ষতি হয়, কারণ পাকস্থলীর অন্তর্গত মিউকাস থাকে এবং পাকস্থলীর অন্তর্গত থেকে বাইকার্বনেট ক্ষরণ হয়, যা প্রকৃতপক্ষে খাদ, যেটা এই সেলকে প্রতিবন্ধক হিসেবে কাজ করে, এই সেলকে প্রশমিত করে। আর পাকস্থলীর অন্তর্গত থেকে মিউকাস স্তর থাকে, যেটা মূলত এই সেলের প্রতিবন্ধক হিসেবে কাজ করে। এটা হচ্ছে পাইলোরাস। পাইলোরাস, এটা হচ্ছে পাইলোরিক স্পিন্ডার নামে একটা পেশি বলে গঠন করে। আর এটা হচ্ছে ডিউভেনাম। ডিউভেনাম,
না, এর তিনটা অংশ। তাহলে পাঁচটা অঙ্ক থাকে বক্সের ভিতরে। আসবো আমরা ক্ষুদ্রান্তের ভিতরে, ক্ষুদ্রান্তের সঙ্গে সব থেকে বড় কোনটি এবং ভাগান্তের কোনটি পড়তে হবে। প্রথমে হচ্ছে ক্ষুদ্রান্ত। ক্ষুদ্রান্ত সাধারণত ক্ষুদ্রান্তটা 6 থেকে 7 মিটার লম্বা হয় এবং ক্ষুদ্রান্তের মধ্যে আছে ডিউডেনাম, ডিউডেনাম, জেজুয়াম এবং ইলিয়াম। ইলিয়াম এর মধ্যে ডিউডেনাম হচ্ছে 25 থেকে 30 মিটার লম্বা, জেজুয়াম হচ্ছে 2.5 মিটার লম্বা এবং ইলিয়াম হচ্ছে 3-5 অংশ। সব থেকে বড় কি? ইলিয়াম। মনে রাখবা ক্ষুদ্রান্তের মধ্যে সব থেকে বড় হচ্ছে ইলিয়াম। এবার পরবর্তী আসুন বৃহদন্ত্র কতটা। সো বৃহদন্ত্র সবাই জানো যে বৃহদন্ত্র হচ্ছে 1.5 মিটার লম্বা হয়। বাংলাদেশে তো সিকিম থাকে, সিকাম, কোলন আর মলাশয়। এদের মধ্যে রাখবা সব থেকে বড় হচ্ছে কোলন এবং ডিউডেনাম ইউ আকৃতির, ক্লোনও ইউ আকৃতির এবং ক্লোনের কয়টা অংশ? 4টা। একটা হচ্ছে ঊর্ধ্বগামী ক্লোন, অনুপস্থ ক্লোন, নিম্নগামী ক্লোন, একটা হচ্ছে সিগমাইড ক্লোন। মনে রাখতে হবে সিগমাইড ক্লোন। আর মলাশয় সিকিম, সিকিম সাধারণত প্রথম অংশ সিকিম, তারপরে হচ্ছে ক্লোন ইউ আকৃতির, ডিউডেনাম ইউ আকৃতির, ক্ষুদ্র নামে থাকে। এই যেগুলো বললাম সেগুলো থেকে একটা এমসিকিউ হয়তো পেতেও পারে। এবার যেটা বলবো সেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ডি কোষ অপর নাম কি? জি কোষের অপর নাম কি? আর গ্যাস্ট্রিন কোষ প্রথম আবিষ্কৃত হরমোন। দেখো প্রথম আসি জি কোষ, চিপ কোষ। এগুলো কি জিনিস? দেখো জাইমোগেনিক কোষকে আমরা বলি, জাইমোগেনিক কোষকে বলা হয় আমাদের চিপ কোষ এবং গ্যাস্ট্রিন গ্রন্থি ক্ষয়িত হয় হচ্ছে জি কোষ এবং সোমাটোসিন্থেটিক ক্ষয়িত হয় ডি কোষ। কি কোষ ভাই? ডি কোষ। কোনটা দেখি? সোমাটোসিন্থেটিক। আর অ্যাগ্নাশয় রস ক্ষয়িত হয় হচ্ছে আমাদের মনে হয় সিনক্রেটিক, যেটা হচ্ছে প্রথম আবিষ্কৃত হরমোন সিনক্রেটিক। এটা অ্যাগ্নাশয় রস থেকে ক্ষয়িত হয়। আল্লাহ বলে দোয়া হয় এখান থেকে একটা এমসিকিউ শিওর শিওর পেয়ে যাবেন। একটু ভালো করে পড়তে হবে বলে জায়গা থেকে কোন রস ক্ষয়িত হয়। আর ভিলাই হচ্ছে পরিশোধনের একক। অর্থাৎ আমাদের ক্ষুদ্রান্ত ভাঁজ হয়ে যে আঙ্গুরের মতো, আঙ্গুরের মুখে যে অভিক্ষেপ তৈরি করে এর নাম হচ্ছে ভিলাই বা ভিলাস বলে। চলে আসো 3 শেষ, দেখো 4 থেকে হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড হচ্ছে পেরিকার্ডিয়াম নামক প্রজ্ঞা দিয়ে আবৃত। বাইরের দিকে হচ্ছে তন্তুময় পেরিকার্ডিয়াম, ভিতর দিকে সেরাস পেরিকার্ডিয়াম। এই বাইরে সেরাস পেরিকার্ডিয়াম দুইটা, একটা হচ্ছে ভিসেরাল, একটা হচ্ছে প্যারিটাল। সেরাস পেরিকার্ডিয়াম করে দুইটা, একটা হচ্ছে ভিসেরাল, একটা প্যারিটাল। দুইটা একরের মাঝখানে একটা পেরিকার্ডিয়াম ফ্লুইড থাকে। আর হৃৎপিণ্ডকে বাঁকাতে দেখাই দেয়, হৃৎপিণ্ড একটা পরীক্ষা আঁকতে হবে। এই যে এই বড়কে দিবা, হ্যাঁ এটা এ দিবা, এটা তো বড়কে দিবা, এটা ছোট করে দিতে হবে। দিলাম, দেওয়ার পর সেটা আমাদের একটু নিচে রাখানো উচিত ছিল, বড় করে রেখে দিচ্ছি। এই 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 এখান থেকে বড়কে দিকে চাপা নিয়ে এসে এখানে এই, এখানে এই। এইটা যেহেতু আমরা এই দিকে বর্ডার করেছি, এটা আমরা এই দিকে বর্ডার করি, তাই না? এর সামনে দিকে আমরা এটা দিয়ে দেবো আর এর সামনে দিকে আমরা এটা দিয়ে দেবো। দিলাম, এবার মাঝখান দিয়ে রবার দিয়ে একটু মুছে দিবি। তারপর আমরা এখান থেকে সরু হয়ে আস্তে আস্তে মোটা হয়ে চলে আসবো, এরকম এইভাবে চলে আসবো। দিয়ে আমরা এটা লাগিয়ে দেবো, এটা আমরা একটু ব্যাকা গিয়ে এর সঙ্গে লাগিয়ে দিলাম। এবার আমরা এখান থেকে খেয়াল করো এই যে অংশটা, এই ভাল্ব আর এই ভাল্ব লাগিয়ে দিই, এই ভাল্ব এই ভাল্ব লাগিয়ে দিই, মুছে দিয়ে সরিয়ে দিই। এই গেল এটুকু। আমরা এখান থেকে এই যেগুলো মুছে দেব, দিয়ে একটা বসলো, এটা এরকম দেবো, এটা এরকম নিয়ে এই ফাঁকে দুটা ইউ দেবো, এরকম ইউ দিয়ে এটা ইউ এর সঙ্গে লাগিয়ে দেবো। হয়ে গেল। এখান থেকে একটা বড় আকৃতির ইউ দেবো, দিয়ে এই কাউরিকে লাগিয়ে দেবো, এই কাউরিকে এর সঙ্গে লাগিয়ে দেবো, দিলাম। এবার এই জায়গাটা ফাঁকা আছে, এই জায়গাটা কি করতে হবে? ইউ দিলাম,
কিছু ভালো এখান থেকে তোমরা দিয়ে যাবে এই দিলাম এই হয়ে গেল। এবার আমরা এখান থেকে কাজ করি, এখান থেকে আমরা একটু ছোট করে দিই, জিনিসটা একদম হয়ে গেছে। এই দিলাম, তারপর আসো এই জিনিসটা এই হয়ে গেল। আমরা এখান থেকে একটা বরাদ করলাম এই এই এখান থেকে আমরা আরেকটা বরাদ করবো এই তারপর এই জায়গাটা আমরা এরকম করে বসাই দেবো, এই জায়গাটা আমরা এরকম করে দেবো, এরকম মুছে দেবো ফার্স্ট, মুছে দিয়ে এটা বর্ডার করে নিয়ে এসে এই রাস্তা আমাদের এটা মোটামুটি হৃৎপিণ্ডের গঠন হয়ে গেছে। হৃৎপিণ্ড এখানে আমরা দেবো যে সুপ্রিয়ার ভেনাকে বা ইনফিরিয়ার ভেনাকে বা বাকি কোনো দিয়ে দেবো, মোটামুটি চিত্রখাত বলে হয়ে গেল হৃৎপিণ্ড সম্পর্কে। এটা আমরা আঁকিয়ে দেবো, পরীক্ষা দিয়ে দেখাবে দেবো। এখান থেকে কথা বলি, হৃৎপিণ্ড সাধারণত ভ্রূণ অবস্থায় 4 সপ্তাহে কি হৃদস্পন্দন শুরু হয়। হৃদস্পন্দন সাধারণত 2600 বেগ বা হৃদস্পন্দন হয় এবং প্রতি বারে 155 মিলিমিটার মানে রক্ত মানে দেহ থেকে বেড়ে যায়। এবং এই যে হৃৎপিণ্ডের যে অংশটা দেখো, হৃৎপিণ্ড এর উপরের দিকের অংশ বলে বেস এবং নিচের অংশ বলে অ্যাপেক্স। কি বলে অ্যাপেক্স? ডান অ্যাট্রিয়াম, ডান ভেন্ট্রিকল, সো ডান অ্যাট্রিয়াম, বাম অ্যাট্রিয়াম, আর ডান ভেন্ট্রিকল এবং বাম ভেন্ট্রিকল। হৃৎপিণ্ডের মধ্যে সবচেয়ে পুরু হচ্ছে বাম ভেন্ট্রিকল। কি বললাম? বাম ভেন্ট্রিকল, খুব ইম্পর্টেন্ট, বাম ভেন্ট্রিকল সবচেয়ে পুরু। হৃৎপিণ্ড মনে রাখতে হবে, পুরুষের ক্ষেত্রে খেয়াল করো, আমাদের পুরুষের ক্ষেত্রে হৃৎপিণ্ড হচ্ছে 200, নারীর ক্ষেত্রে হচ্ছে 250 থেকে 275, 250 থেকে 390 গ্রাম। এটা হুবহু চলে আসতে পারে, নিচুকুতি বলা যায় না, কারণ বোঝা আছে তো দেখে নেবা বলো। আর তারপরে চলে আসে আমরা কোন অধ্যায়, শ্বসন এবং শ্বাসক্রিয়া। এখান থেকে একটা আসে ফুসফুস। ফুসফুস বলি আমরা, ফুসফুস হচ্ছে সাধারণত সংখ্যায় 2টা এবং হালকা গোলাপি বর্ণের এবং স্পঞ্জের মতো হয়ে থাকে ফুসফুসটা। ফুসফুস মূলত 2টা খণ্ড থাকে, লোব, 2টা লোব থাকে ফুসফুসে, 2টা লোব, একটা হচ্ছে ডান, একটা বাম। সো ডান লোবটা সাধারণত সবথেকে বড় হয় এবং এটা 625 গ্রাম, এবং ডান লোবটা কয় খণ্ড? 3 খণ্ড, এবং বাম লোবটা 2 খণ্ড। 2 খণ্ড, প্রত্যেকটা খণ্ডগুলো সেগমেন্ট থাকে। সো ডান লোবটা যদি বড়, ডান লোবটা যদি আমাদের 3 খণ্ড বা 2 খণ্ড, এই যে আমার ডান লোবে সেগমেন্ট থাকে 10টা আর বাম লোবে সেগমেন্ট 8টা। মনে রাখতে হবে এই লোবগুলো খণ্ড পরীক্ষায় হুবহু চলে আসবে যে ডান লোব কয় খণ্ড এবং বাম লোব কয় খণ্ড। ঠিক আছে? সো ডান লোব কয় খণ্ড, বাম লোব কয় চলে আসে, এর মধ্যে অ্যালভিউলাস পড়ব আমরা। অ্যালভিউলাস থেকে আমরা মনে রাখবো সারফেক্টার গ্রহণ শুরু হয় আমাদের 20 থেকে 22 সপ্তাহ। এজন্য 24 সপ্তাহের আগে ভ্রূণকে স্বাধীন অস্তিত্বের হিসেবে মানে অধিকারী গণ্য করা হয় না, এটা খুব ইম্পর্টেন্ট কিছু। অ্যালভিউলাসের আকার মানুষের বয়সের অধীনে করে অথবা ফুসফুসের আকারে অধীনে করে। আমরা অ্যালভিউলাসটা এঁকে দেয়, অ্যালভিউলাসটা হুবহু পরীক্ষায় কম পাবেন। অ্যালভিউলাস এভাবে 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 এভাবে, সেটা অ্যালভিউলাস। এখান থেকে আমরা কিছু অংশ দেবো এরকম বড়া করবো, কাজ করতে হবে দিয়ে আমরা এখানে বড়া করে দিতে হবে দিয়ে দিবেন আমরা চিত্রে অ্যালভিউলাস হবে। এটা হচ্ছে আমরা অ্যালভিউলাস। এখানে অ্যালভিউলাস চলে আসার পরে এখান থেকে আমাদের রোগ আছে, হুবহু আসতে পারে, যেটা হচ্ছে ওটাইটিস, অর্থাৎ কানের প্রধাকে বলা হয় ওটাইটিস এবং মধ্যকর্ণের প্রধাকে বলা হয় ওটাইটিস মিডিয়া। আর ভাইরাস, ব্যাকটেরিয়া ইত্যাদির কারণে মিউকাস স্তরে যে প্রধান সেটা তার নাম হচ্ছে সাইনোসাইটিক। অ্যাকুইড এবং ক্রনিক। অ্যাকুইড হচ্ছে 3 থেকে 8 সপ্তাহ এবং মানে 3 থেকে 4 সপ্তাহ এবং 4 সপ্তাহের বেশি হলে সেটা হচ্ছে ক্রনিক। সো এখান থেকে দুটো খুব ভালো করে পড়তে হবে। এখান থেকে এমসিকিউ আসতে পারে, যেমন হচ্ছে ম্যাক্সিলারি সাইনাস, ফ্রন্টাল সাইনাস, এসমেট সাইনাস, এটমার সাইনাস। এখানে ম্যাক্সিলারি সাইনাসের ক্ষেত্রে দাঁত, মুখ, নাক সবগুলো ব্যথা হয়। চলে আসো পরের অধ্যায়, সেটা হচ্ছে বর্জ্য পদার্থ অপসারণ। বর্জ্য পদার্থ রেশন, রেশন নিয়ে আমরা কথা বলি।
লেসনটা আমাকে প্রথম হচ্ছে বৃক্ক নেফ্রন, বৃক্ক আকারে আমরা নেফ্রন আঁকাচ্ছি। প্রথমে আমরা একটু ব্যাখ্যা করি আগে। আমাদের একটা বৃক্কের অংশ নেফ্রন হিসেবে কাজ করছে। কি অবস্থা! ওকে, সেখানে এগুলো দিবা, পুরো কাজটা দিবা। দিয়ে আবার এগুলো যোগ করে দিবা। এটাকে আমরা একটু দিবা, বড় করে দিবা, একদম পিরামিডাল পিরামিড বলা। এখান থেকে বাইরে এটা শেয়ার দিবা, এই শেয়ারটা এরকম দেখাই দিবা, তো শেয়ার দিবা, এই শেয়ারটা মোটামুটি দিয়ে শেয়ার দেখা দিতে হবে। এটা হচ্ছে আমাদের একটা বৃক্ক, এটা হচ্ছে একটা বৃক্ক। সো এই বৃক্ষটি মনে করি, বৃক্ক হচ্ছে একটু চাপা এবং কালচে, মানে কালচে লাল রঙের হয়ে থাকে বা লাল কালচে রঙের হয়ে থাকে, এবং বৃক্ক অনেকটা সিমের বীজের মতো এবং বাংলা পাঁচ চক্রের ন্যায়। বৃক্ষের বাইরের পাশে উত্তাল এবং ভেতরের পাশে অবতাল, এবং উত্তরাংশে ভাঁজ থাকে, এটাকে বলে হাইলাম বা হাইলাস। এবং বৃক্ক, সম্পূর্ণ বৃক্ক কর্টেক্স বা ক্যাপসুল নামে এক ধরনের তন্তুময় যোজক টিস্যু দিয়ে আবৃত। বৃক্ক থেকে এগুলো আসবে, এবং বৃক্ষের দৈর্ঘ্য, বৃক্ষ সাধারণত লম্বায় 10 থেকে 12, এবং বৃক্ষের প্রস্থ হচ্ছে আমাদের 5 থেকে 6 এবং স্থিরতা 30 মিলিমিটার। একজন স্বাভাবিক পুরুষের বৃক্ক থাকে হচ্ছে 135 থেকে 70, এবং নারীর থেকে 130 থেকে 150। হয়ে গেল বৃক্ক। নেফ্রন বলতে পারে, নেফ্রন। নেফ্রন আঁকতে আমরা প্রথমে উল্টা সি দেবো, উল্টা সি দেবো, নেফ্রন আঁকতে দেই, সি দিলাম, উল্টা বড় করতে পারি দিলাম। এইবার আমরা সিকে একটু উড়ান থেকে লাগাই দেবো, ধীরে এটাকে নিচে নিচে যাবো। তারপর এখানে একটা ইউ আকৃতির হ্যান্ডলিল লুপ দেবো। হ্যান্ডলিল লুপ থেকে আমরা আবার এরকম টেনে নিয়ে দিয়ে এরকম সুন্দর গাছ আঁকাই দেবো। এই যে গাছ আঁকাই দেবো। এবার আমরা এখান থেকে এই ঢেউগুলোকে এরকম করে বড় করে দেবো, দিয়ে এটাকে আমরা এর সঙ্গে লাগিয়ে দেবো, এবং এটাকে আমরা চিকন করে এটা ঢেউ দিয়ে ঢেউ দিয়ে বানিয়ে দেবো। দিয়ে এরকম করে আমরা ব্যাক করা এরকম করে গাছের শেয়ার দিতে হবে। এখান থেকে আমার একটা গাছ আছে, এই দিয়ে বেরিয়ে এটা আমরা এইভাবে করে এটা একটু জ্বালিয়ে দেবো, যেগুলো সেরকম শেষ শেষ। ইট ইজ দ্য, এটা একটু মুখে দিতে হবে, এটা বৃক্ক। এগুলো আমাদের চিত্রাঙ্কন করলে এটা হচ্ছে বৃক্ক গঠন হিসেবে কাজ করবে। আমি চিত্রটা ভালো করে আগাইছি, ওই চিত্রটা আগাতে হবে। বৃক্কের গঠন এবং কাজে ওকে নেফ্রন বলে, এবং ফুসফুসের গঠন এবং কাজে ওকে অ্যালভিউলাস বলে। আজকে বলে গেলাম হয় অ্যালভিউলাস আর নেফ্রন হুবহু পরীক্ষা কেমন পাবেন, 100%, 100%, 100%, যা বুঝলাম। এবং বৃক্ক থেকে একটু মূর্ত তৈরি যেভাবে হয়, যে আমাদের আমাদের মূর্ত তৈরির প্রথম ধাপ হচ্ছে অতি ক্ষুদ্র পরিশ্রবণ। এখানে যে অতি ক্ষুদ্র সাকন্দ পরিশ্রবণ হয়, সাধারণ পরিশ্রম আলাদা। এখানে পরিশ্রবণ চাপ প্রয়োগের ফলে হয়ে থাকে। অ্যাফারেন আর্টিওলে, যে অ্যাফারেন দিয়ে রক্ত আসে না, এটা পুরু হয় অ্যাফারেন আর্টিওল। ইফারেনটা হচ্ছে সিকন হয়, কারণ এটা রক্ত আসে আর রক্তে সে বেরিয়ে যায়, অ্যাফারেনটা পুরু হয়, ইফারেনটা একটু সিকন হয়। অ্যাফারেন আর্টিওল তো না, অ্যাফারেন আর্টিওল সংকীর্ণ হওয়ায় গ্লোমেরুলাসে কি চাপ সৃষ্টি হয়, এবং এই হাইড্রোজেনিক চাপ মতো এপিথেলিয়াম, ক্যাপসুলার এন্ডোথেলিয়াম হয়ে ক্যাপসুলাসে প্রবেশ করে, এবং এই পরিস্থিতিকে তলকে বলে আলট্রা ফিল্টেড। একটা ইম্পর্টেন্ট মনে রাখতে, আলট্রা ফিল্টেড মতো রক্ত এবং প্রোটিন থাকে। ঠিক আছে, এটা মনে রাখবে, রক্ত প্রোটিন। আর বেশিরভাগ মনে করো নির্বাচনমূলক পূর্ণ ঘোষণা হচ্ছে কত পার্সেন্ট, মোট গ্লোমেরুলার ফিল্টের 80% নির্বাচিত ঘোষণা হচ্ছে আমাদের দূরবর্তী বাঁকামালিকায় বা ডিস্টাল যে আছে সেটা, সোডিয়াম দূরবর্তী হবে। ঠিক আছে। আর ওই পরীক্ষার ক্ষেত্রে সবচাইতে কোন
অঙ্গটি রক্ত পরিবহন করে যকৃৎ, নট বৃক্ক। কারণ দুইটা বৃক্ক 1200 সিসি রক্ত সংবহন করে, কিন্তু যকৃৎ বলো 1500 সিসি বা 15 কিউব রক্ত দেহ থেকে সংবহন করে থাকে। সব থেকে বেশি সংবহন করে যকৃৎ। আর যকৃৎ এর গুরুত্ব অনেক বেশি, অনেক অনেক বলে শেষ করা যাবে না। তাহলে আমরা এগুলো ভালো করে দেখবো। আর 1 থেকে 5 পর্যন্ত যা বললাম আমি ক্লাসে, আলহামদুলিল্লাহ অনেকগুলো আসবে পরীক্ষা হলে। দেখা হবে সামনের ভিডিও। আসসালামু আলাইকুম। আমি বলেছি 1 থেকে 12 কথা বলেছিলাম 5 6, তো পরবর্তী ভিডিও আমরা 7 থেকে আর বাকি পারাবো কথা বলবো। আজকে তো হবে না, তো আজকে এসএসসি সাবজেক্টের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।